আবারও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। হরমুজ সচল করতে সম্মেলনের ডাক যুক্তরাজ্য ও ফ্রান্সের। অবরোধের কারণে ইরানি বন্দরগুলোতে দৈনিক ক্ষতি $50 কোটি। সাবেক মার্কিন প্রেসিডেন্টদের থেকে সুযোগ আদায়ের অভিযোগ ট্রাম্পের। পাকিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়, বিশ্বব্যাংকের নতুন আর্থিক শ্রেণীবিন্যাস। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় মার্কিন সিআইএর 2 কর্মকর্তা সহ 4 জন নিহত। ভিন দেশে গোপন সামরিক ও গোয়েন্দা তৎপরতা নিয়ে বিতর্ক। এবং মিয়ানমারের নদীবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জনের প্রাণহানি, আহত প্রায় ডজন খানিক, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন ইফা। চুক্তি না হওয়া পর্যন্ত আবারও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নৌবন্দরে অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, নৌবন্দরে মার্কিন অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তেহরান এর কড়া জবাব দেবে। হরমুজ প্রণালী পুনরায় সচল করতে লন্ডনে 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবারও এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও রাত পর্যন্ত হুমকি দিচ্ছিলেন এই মেয়াদ কোনোভাবেই বাড়ানো হবে না এবং ইরানে কঠোর আঘাত হানা হবে, তবে পাকিস্তানের অনুরোধে শেষ পর্যন্ত মত পাল্টেছেন বলে ট্রুথ সোশ্যালে দাবি করেন ট্রাম্প। ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান তিনি। এই ঘোষণার পর তাকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, নৌবন্দরে অবরোধ অব্যাহত রাখা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান জানে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। এখন ইরানের পক্ষ থেকেও পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এসেছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে 2 দিনব্যাপী সম্মেলনের ডাক দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। 30টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা আজ লন্ডনের স্থায়ী যৌথ সদর দপ্তরে এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আরেকদিকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলে সরব হচ্ছে ইউরোপের দেশগুলো। লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ইউকে চুক্তি স্থগিতের অনুরোধ করেছে স্পেন ও বেলজিয়াম। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানি বন্দরগুলোতে প্রতিদিন $50 কোটি ক্ষতি হচ্ছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামের কড়া সমালোচনা করেন। ওই নিবন্ধে দাবি করা হয়, ইরানের নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে বোকা ভাবছে। জবাবে ট্রাম্প বলেন, গত 47 বছর ধরে ইরান বর্তমান প্রেসিডেন্টের আগ পর্যন্ত প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুযোগ নিয়েছে। এরপর ট্রাম্প দীর্ঘ এক দাবি তুলে ধরে বলেন, ইরানের পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে, তাদের কোনো বিমান বাহিনী নেই। এছাড়া বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পরমাণু গবেষণাগার ও গুদামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন রাশিয়া ও ইরানের কৌশলগত করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে কাস্পিয়ান সাগর। স্থলবেষ্টিত হওয়ায় এখানে বাইরের শক্তির তেমন প্রবেশাধিকার নেই, যা দেশ দুটিকে নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক সরঞ্জাম ও পণ্য আদান প্রদানের সুযোগ দিচ্ছে। ভোলগা ডন খালের নিয়ন্ত্রণ এবং নর্থ সাউথ করিডোরের মাধ্যমে পশ্চিমা রুটের বিকল্প হয়ে উঠছে এই জলপথটি। বর্তমানে ভূরাজনীতির এই নীরব ও নিরাপদ কৌশলগত করিডোর নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। শান্ত জল দেখে ভুল করবেন না, কারণ সব নিস্তব্ধতার নিচে শান্তি থাকে না। কখনো সেখানে লুকিয়ে থাকে ভূরাজনীতির গভীরতম খেলা। আর ঠিক তেমনই এক জলরাশি কাস্পিয়ান সাগর।
প্রশ্ন হচ্ছে, এই সাগর কি শুধু একটি জলভাগ নাকি রাশিয়া ও ইরানের নীরব কৌশলগত করিডর? বিশ্বের কোনো মহাসাগরের সঙ্গে সরাসরি সংযোগ নেই, চারদিকে স্থলবেষ্টিত, তীরে মাত্র 5টি দেশ: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, যেখানে বাইরের কোনো নৌবাহিনীর সরাসরি প্রবেশ নেই। আর এখানেই লুকিয়ে এই সাগরের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। কারণ বিশ্লেষকদের মতে, যেখানে বাইরের শক্তি ঢুকতে পারে না, সেখানেই ভেতরের শক্তিরা নিজেদের নিয়মে খেলা চালায়। আর সেই খেলায় দুই প্রধান খেলোয়াড় রাশিয়া ও ইরান। অভিযোগ আছে, এই জলপথ ব্যবহার করে চলছে ড্রোন, সামরিক প্রযুক্তি, যন্ত্রাংশ, এমনকি কৌশলগত সরঞ্জাম আদান প্রদান। কার্গো জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক চালান, সবকিছুর আড়ালে কি চলছে আরও বড় কিছু? এখানেই আসে সবচেয়ে বড় রহস্য। কাস্পিয়ান পুরোপুরি বন্ধ নয়, কারণ এই সাগর থেকে জাহাজ ভোলগা নদী, তারপর ভোলগা ডন খাল হয়ে পৌঁছাতে পারে ব্ল্যাক সিতে, আর সেখান থেকে খুলে যায় বিশ্ব সমুদ্রপথ। কিন্তু এই রুটের নিয়ন্ত্রণ কার হাতে? উত্তর একটাই, রাশিয়া। অর্থাৎ কোন জাহাজ যাবে, কি পণ্য যাবে, কি আটকে যাবে, সবকিছুই কার্যত মস্কোর অনুমতির উপর নির্ভরশীল। এ কারণেই অনেকের চোখে কাস্পিয়ান শুধু জলপথ নয়, এটি রাশিয়ার স্ট্র্যাটেজিক গেটওয়ে। আর এখানেই শেষ নয়, এই সাগর এখন যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে, যার মাধ্যমে ভারত, ইরান এবং রাশিয়ার মধ্যে গড়ে উঠছে বিকল্প বাণিজ্য রুট। অনেকে বলছেন, এটি কি সুয়েজ বা পশ্চিমা নিয়ন্ত্রিত রুটের বিকল্প তৈরির চেষ্টা? আর যদি তাই হয়, তাহলে কি কাস্পিয়ান হয়ে উঠবে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ারও শর্টকাট? আর বিস্ময়কর অভিযোগ, এই সাগরে অনেক জাহাজ চলাচলের সময় বন্ধ রাখে AIS ট্র্যাকিং সিস্টেম, ফলে স্যাটেলাইট নজরদারি থাকলেও সব চলাচল স্পষ্টভাবে ধরা পড়ে না। অর্থাৎ এমন শিপিং যা দেখা যায় কম, কিন্তু যার কৌশলগত প্রভাব অনেক বেশি। এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ন্যাটো ঢুকতে পারে না, পশ্চিমা নৌবাহিনী ঢুকতে পারে না, আন্তর্জাতিক নজরদারিও সীমিত। তাহলে কি কাস্পিয়ান হয়ে উঠছে এক ধরনের ভূরাজনৈতিক সেফ জোন, যেখানে রাশিয়া ও ইরান চাপের মুখেও নিজেদের খেলা চালিয়ে যাচ্ছে? তাহলে কি সময়ের সাথে পাল্লা দিয়ে কাস্পিয়ান সাগর ভবিষ্যতের বড় শক্তির সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠবে? কারণ ইতিহাস বলে, বড় সংঘাত অনেক সময় শুরু হয় এমন জায়গা থেকে যাকে শুরুতে কেউ গুরুত্ব দেয় না। আর আজ সেই জায়গার নাম কাস্পিয়ান সাগর। নিস্তব্ধ জলরাশি নাকি নীরব ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র? সামিউল শিহাব, RTV। মানচিত্রের সীমানা অপরিবর্তিত থাকলেও বদলে গেছে পাকিস্তানের অর্থনৈতিক পরিচয়। বিশ্বব্যাংকের দীর্ঘদিনের আঞ্চলিক শ্রেণীবিন্যাস ভেঙে দক্ষিণ এশিয়া থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানকে। 2026 অর্থবছর থেকে পাকিস্তান এখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অংশ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বিশ্বব্যাংকের এই নীরব পরিবর্তন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। ভৌগোলিক সীমানা একই আছে, কিন্তু বদলে গেছে পরিচয়। বিশ্বব্যাংকের ডেটা ব্যাংক মেটা ডেটা অভিধানে গত কয়েকদিনে ঘটে গেছে এক নীরব পরিবর্তন। 2026 অর্থবছর থেকে পাকিস্তান আর দক্ষিণ এশিয়ার অংশ নয়। এখন থেকে পাকিস্তানের নাম উচ্চারিত হবে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। অর্থাৎ দক্ষিণ এশিয়া থেকে দেশটির অর্থনৈতিক স্থানান্তর ঘটেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে। কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে পাকিস্তানের অর্থনৈতিক ঝুঁকে পড়া এখন স্পষ্টতই পশ্চিমের দিকে। দক্ষিণ এশিয়ার তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এখন বেশ গভীর। রিয়াদের আর্থিক আমানত থেকে শুরু করে আমিরাতের লজিস্টিক বিনিয়োগ। পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন এখন উপসাগরীয় দেশগুলো। এমনকি লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের পাঠানো রেমিটেন্সের সিংহভাগই আসছে এসব অঞ্চল থেকে। ইসলামাবাদও এখন নিজেকে কেবল দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং মধ্য এশিয়া বা আরব সাগরের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে। তবে এই নতুন শ্রেণীবিন্যাস কি সাংস্কৃতিক শিকড়কে বদলে দিতে পারবে? উত্তর হলো না। শত বছরের ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার সঙ্গেই থেকে যাবে, কিন্তু গবেষণার খাতা আর ঋণের হিসাবে পাকিস্তানের নতুন ঠিকানা এখন মরু অঞ্চলের দেশগুলোর সারিতে।
বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখন পাকিস্তানকে আর ভারতের প্রতিদ্বন্দ্বী বা দক্ষিণ এশিয়ার প্রান্তিক দেশ হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থির ও গতিশীল অর্থনীতির অংশ হিসেবেই বিবেচনা করছে। 2026 সাল থেকে পাকিস্তানের অর্থনৈতিক লড়াই এখন থেকে মাপা হবে দুবাই বা কায়রোর মানদণ্ডে। ইমতিয়াজ আহমেদ, RTV। মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক বিরোধী অভিযান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মার্কিন CIA-এর 2 কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা মেক্সিকোর 2 তদন্তকারীও প্রাণ হারান। এই ঘটনা মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেইনবাউম দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আসলেও ট্রাম্প প্রশাসনের আমলে সেখানে মার্কিন সম্পৃক্ততা বাড়ছে। প্রথমে মার্কিন দূতাবাস নিহতদের পরিচয় গোপন রাখলেও পরে জানা যায় তারা CIA-এর হয়ে কাজ করছিলেন। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি লাতিন আমেরিকায় ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা তৎপরতারই একটি অংশ। মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিনের একটি নদীবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানায় স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিস জানায় সোমবার সন্ধ্যায় তেলবাহী ট্যাঙ্কারগুলোতে আগুন লাগার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে এই ভয়াবহ আগুনে 20টি যানবাহন পুড়ে যায় এবং বন্দরের অবকাঠামো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 29 মার্চ হোমালিন টাউনশিপের ট্রিন্ট উইন্ড নদীর খোবেওয়া বন্দরে জ্বালানিবাহী 3টি নৌকায় আগুন লেগে 6 জন নিহত হয়েছিল। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ কর্মসূচির আওতায় বহিষ্কৃতদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে প্যারাগুয়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার 25 জনের প্রথম দলটি সেখানে পৌঁছাবে। চুক্তি অনুযায়ী বিতাড়িত অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত প্যারাগুয়েতে রাখা হবে। এল সালভাদোর ও দক্ষিণ সুদানের মতো অনেক দেশই অর্থের বিনিময়ে এই নির্বাসন চুক্তিতে যোগ দিয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে যাদের আশ্রয়ের আবেদন নাকচ হয়েছে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এই সহযোগিতার লক্ষ্য। তবে এই প্রক্রিয়াকে অমানবিক ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো সব আধুনিক রোবট প্রদর্শন করেছে চীন। শেনচেনে রোবোটিক্সের সিলিকন ভ্যালিতে আয়োজিত এক প্রদর্শনে দেখা যায় অত্যাধুনিক সব ফিউচারিস্টিক রোবট, যারা কাজের সহযোগিতার পাশাপাশি বাস্তব করে তুলেছে হলিউড সিনেমার দৃশ্যকেও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। পানি গরম করে বিভিন্ন উপাদান যোগ করছে রোবট, তৈরি করছে চা, কেউ হাতে টেনিস বল ধরে আছে, আবার কেউ খাবার বিতরণ করছে। এমন সব দৃশ্য বাস্তব হয়েছে চীনের রোবট প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও দেখা যাচ্ছে নানা অত্যাধুনিক রোবট। চীনের শেনজেনের রোবোটিক্স সিলিকন ভ্যালিতে আন্তর্জাতিক গণমাধ্যম সফরে এমনই সব রোবট প্রদর্শন করছে দেশটি। হলিউডের বিখ্যাত ট্রান্সফর্মার মুভির দৃশ্য তো অনেকেরই মনে আছে, যেখানে গাড়ি ট্রান্সফর্ম হয়ে জীবন্ত জীবে পরিণত হয়। সেই দৃশ্য যেন বাস্তব করেছে চীন। একইভাবে গাড়ির পরিবর্তন হওয়ার দৃশ্য দেখা দিচ্ছে চীনের এই রোবোটিক্স ভ্যালিতে। দেশটির রোবট প্রযুক্তি ভবিষ্যতে দারুণ পরিবর্তন আনবে বলে জানায় চায়না ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পাবলিক ইকোনমিক্স রিসার্চার ইউনজিং ওয়াং। এখানে অনেক রোবোটিক্স কোম্পানি উপস্থিত রয়েছে, তাই একে রোবোটিক্স ভ্যালি বলা হয়। শেনজেন এমনকি প্রকৃতপক্ষে সমগ্র চীনই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ প্রয়োগের ক্ষেত্র তৈরি করে। এখানে গবেষকরা গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন। একদিকে এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য চমৎকার পরিবেশ প্রদান করে, অন্যদিকে এটি শিল্প উন্নয়নের জন্য চাহিদা তৈরি করে। চীনের শেনজেনের এই প্রাণবন্ত অঞ্চলটি 1000-এরও বেশি রোবোটিক্স ফার্মের আবাসস্থল, যার মধ্যে 30টিরও বেশি রোবোটিক্স কোম্পানি এবং অসংখ্য হার্ডওয়্যার স্টার্টআপ রয়েছে। আব্দুল মালিক, RTV। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের 2 বছরের অবিরাম বোমা বর্ষণে যখন চারপাশ ধ্বংসস্তূপ, তখন সেখানে একদল তরুণ লড়ছেন কৃষ্টি আর সংস্কৃতি বাঁচিয়ে রাখতে। গাজার রিমাল পাড়ায় ধ্বংস হয়ে যাওয়া দালানের নিচ থেকে উদ্ধার করা বই নিয়ে গড়ে তোলা হয়েছে ফিনিক্স লাইব্রেরি। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির পুনর্জন্মের মতো যে পাঠাগারটি এখন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য হয়ে উঠেছে এক প্রশান্তির ঠিকানা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাতাসে বারুদের গন্ধ আর চারিদিকে শুধু ইটের পাহাড়, এর মাঝেই এক টুকরো শান্তি যেন হাতছানি দিচ্ছে গাজার রিমাল পাড়ায়। নাম তার ফিনিক্স লাইব্রেরি। পৌরাণিক ফিনিক্স পাখির মতোই যেন ধ্বংসস্তূপ থেকে ডানা মেলেছে গাজার এই নতুন জ্ঞান ভাণ্ডার। এই লাইব্রেরিটির জন্ম হঠাৎ করে হয়নি।
গাজার বইগুলো উদ্ধার করার দীর্ঘ এক যাত্রার পরিণতি। এই বইটি ছিল গাজার একটি লাইব্রেরি থেকে উদ্ধার করা প্রথম বই। আমরা ধ্বংসস্তূপের মাঝ থেকে বইগুলো সংগ্রহ করেছি। বিজ্ঞান থেকে শুরু করে ধ্রুপদী সাহিত্য, তরুণদের এই উদ্যোগে যুক্ত হয়েছে সব ধরনের বই। এমনকি ছোট ছোট শিশুদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি কর্নার। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যারা তাদের প্রিয় বাড়িঘর হারিয়েছেন, এখানে এসে ডুবে যাচ্ছেন প্রিয় কোনো গল্পের বইয়ে। কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকছেন যুদ্ধের ভয়াবহতা। লাইব্রেরিটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সেই পরিপ্রেক্ষিতে। এটি আমাদের আবার বইয়ে ভরা এক জগতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। শুধুমাত্র বিনোদন নয়, ধ্বংস হয়ে যাওয়া গাজার শিক্ষা ও সংস্কৃতি পুনরুদ্ধারে এই লাইব্রেরি এখন এক প্রতীকী আন্দোলন। বোমায় ভবন ধসানো গেলেও যে মানুষের জ্ঞানের তৃষ্ণা মেটানো অসম্ভব, ফিনিক্স লাইব্রেরি তারই বড় প্রমাণ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।